আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি খুব বাজে, খুব খারাপ। আমার মতো অলক্ষণে খারাপ মেয়েকে আপনি কেন বিয়ে করতে গেলেন? আপনার উচিত হয়নি আমার মতো মেয়েকে বিয়ে করা। আমি ভালোবাসার মতো মেয়ে না, আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যও না। আপনি অনেক বেটার পেতেন। কেন আপনার জীবনটা নষ্ট করতে গেলেন? আনাপ বলল। বোকা মেয়ে, সরি বোকা বউ। কে বলেছে তুমি ভালোবাসার মতো মেয়ে নও? তুমি জানো তুমি কতটা মিষ্টি মায়াবী? তুমি অলক্ষণে নও, তুমি ভাগ্যবতী, তুমি হিরে। তোমাকে যারা চিনতে পারিনি ওটা তাদের ব্যর্থতা। তোমাকে বিয়ে করে জীবন নষ্ট করিনি। তুমিও ভাঙা মনের, আমিও তাই। আমি জানি একজন ভাঙা মনের মানুষ অন্য একটা ভাঙা মনের মানুষের কষ্ট বোঝে, তাই তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না আমি জানি। আর আমার তো বেটার দরকার নেই, আমার তো বেস্ট তুমি আছো। আমার বেস্ট বউ, আমার বেস্ট অর্ষা। এরপর সে অর্ষার মাথা বুক থেকে সরিয়ে দুহাতের আজলাই নিল, চোখের দিকে তাকিয়ে বলল, আর শোনো, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। বিনিময়ে এখন ভালোবাসা না দাও, একটু প্রশ্রয় না হয় দিও। বলেই সে অর্ষার ঠোঁটে গাঢ় চুমু এঁকে দিল। অর্ষা কোনো প্রতিবাদ করল না, ঠিক সায়ও দিল না, তবে চুপ করে রইল সে। সকালে নাস্তা করে আহনাফ রেডি হচ্ছিল। অর্ষা রুমে এসে জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছেন? হুম, কোথায়? এসে বলবো। ওহো, কিছু বলবে? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে রুমে চলে গেল। গতকাল রাতের চুমুটা স্বাভাবিকভাবে নিতে পারলেও সকালে চুমু এতটা স্বাভাবিকভাবে নিতে পারেনি অর্ষা। লজ্জায় এরপর থেকে সে আনাফের দিকে তাকাতেই পারছিল না। আবার সে চেষ্টাও করছে নিজেকে স্বাভাবিক দেখানোর, কিন্তু আনাফ যখন আবার তুমি বলে সম্বোধন করে তখন লজ্জাটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। আনাফ চলে যাওয়ার পর অর্ষা শম্পাকে কল দিল। আনাফ মায়ের থেকে দোয়া নিয়ে বের হয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য। গতকাল রাতেই তার কল এসেছে, কিন্তু এই ব্যাপারে কাউকে এসে কিছু বলেনি। জবটা হয়ে গেলে বাড়ি এসে একেবারে সারপ্রাইজ দেবে সবাইকে, বিশেষ করে অর্ষাকে সে বলবে। তুমি মোটেও অলক্ষণে নও, তুই তো আমার লক্ষ্মী। আনমনে হাসল সে। হঠাৎ তার নিজেকে ভীষণ সুখী মানুষ মনে হচ্ছে। বাড়িতে ফেরার একটা তাড়া অনুভব করছে। বাড়িতে একটা নতুন মানুষ আছে, এটা ভাবলেই তার আনন্দ উপচে পড়ে। সেই মানুষটা আবার তারই বিশেষ কেউ। আনাফের নিজের প্রতি কনফিডেন্স আছে। তার মন বলছে চাকরিটা হয়ে যাবে, এখন বাকিটা আল্লাহ ভরসা। অফিসে গিয়ে দেখলো তার মতো আরো অনেকে ইন্টারভিউ দিতে এসেছে। তার সিরিয়াল নাম 19। এই ইন্টারভিউ কখন শেষ হবে কে জানে। সে একপাশে চুপচাপ বসে রইল। বাকিরা আলাপ আলোচনা করছে, পরিচিত হচ্ছে, কিন্তু আনাফের মাঝে এসব নিয়ে কোনো হেলদোল নেই। সে ভাবছে অর্ষার কথা। কবে সে মেয়েটাকে সুখী করতে পারবে, কবে অর্ষাকে মন থেকে হাসতে দেখবে, সেই দিনটার অপেক্ষা করছে সে। একবার ভাবলো অর্ষাকে একটা কল করবে, পরক্ষণে আবার ভাবনা বাদ দিল। ঘড়িতে সময় দেখতে দেখতে অবশেষে তার ইন্টারভিউর সময় এলো। ইন্টারভিউ সে কনফিডেন্সের সাথেই দিয়েছে। রেজাল্ট তারা আগামীকাল কল করে জানাবে। তবে আনাফের বিশ্বাস জবটা তার হয়েই গেছে। সে খুশি মনে বাড়ি ফেরার পথে ফুলের দোকান থেকে একটা বেলি ফুলের মালা কিনে নিল। মেয়েরা ফুল পছন্দ করে, বিশেষ করে স্বামী কিংবা ভালোবাসার মানুষ ফুল উপহার দিলে সেই উপহারটা তারা আরো বেশি ভালোবাসে। বাড়ি ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেছে। দরজা খুলে দিয়েছেন সাজেদা বেগম। তিনি কিছুটা রাগী স্বরে বললেন, সারাদিন কোথায় ছিলি তুই? হুট করে বিয়ে করলি, কোথায় একটু মেয়েটাকে সময় দিবি তা না করে নিজে টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। অর্ষা কোথায়? রুমে, ঠান্ডা লেগেছে। তোর বাবা ওষুধ এনে দিয়েছে, খাইয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। শোন, যদি মেয়েটাকে ভালোই না রাখতে পারিস তাহলে শুধু শুধু বিয়েটা কেন করতে গিয়েছিস? সারাদিন মনমরা হয়ে থাকে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নেওয়া লাগে। দুম করে মনে চাইলো আর বিয়ে করলাম, এমন তো হয় না, তাই না? ওর অবস্থাও তো জানিস তুই। সরি মা। বলে আরনাফ নিজের রুমের দিকে পা বাড়ালো। এখন মনে হচ্ছে মনের কথা শুনে ফোন করাটা উচিত ছিল। সারপ্রাইজ দিতে গিয়ে উল্টো মেয়েটাকে সে কষ্ট দিয়ে ফেলেছে। বিছানার পাশে বসতেই চোখ মেলে তাকালো অর্ষা। চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। আনাফ ওর কপালে হাত রেখে বলল, জ্বরও তো এসেছে দেখছি, সকালে তো ভালোই ছিলে। অর্ষা মৃদু স্বরে বলল। অসুখ কি বলে আসে? আনাফ চুপ হয়ে গেল। কথা তো সত্যি, সে জবাব না দিয়ে বলল,
ওষুধ খেয়েছো? হুম। আমাকে একটা ফোন দাওনি কেন? ফোন দিলে কি হতো? আমি তো আরো আগেই আসার চেষ্টা করতাম। সত্যি? অবশ্যই। অর্ষা হাসলো। আহনাফ বলল, হাসছো কেন? এমনি। নিশ্চয়ই ওর কথা ভেবে হাসছো। অর্ষা, সব সময় তো রিহানের সাথে আমার কম্পেয়ার করলে চলবে না, তাই না? তুমি রিহানকে অনেক সুযোগ দিয়েছো, ভালোবাসা দিয়েছো। ও হয়তো তোমার ভালোবাসার মূল্য দেয়নি, তাই বলে যে আমিও একই রকম হব এটা তুমি ততদিন পর্যন্ত বলতে পারবে না যতদিন না তুমি আমাকে কোনো সুযোগ দিচ্ছ। সরি, আমি আপনাকে হার্ট করতে চাইনি। আমি হার্ট হইনি। রেস্ট নাও। আহনাফ আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। অর্ষা চোখ বন্ধ করতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মনে পড়ে গেল ক্লান্তিকর অতীতের অংশ। সেবার অর্ষার শরীর খুব খারাপ হয়েছিল, বিছানায় পড়েছিল 3 দিন। রিহানের সাথে কোনো যোগাযোগ ছিল না, জানতও না সে অর্ষার অসুস্থতার কথা। অর্ষা নিজেই রিহানকে কল দিয়ে বলেছিল, একটু দেখা করবে প্লিজ? শরীরটা খুব খারাপ লাগছে। শরীর খারাপ, ডাক্তার দেখাও। আমি এখন আসতে পারবো না বাবুই, আমার কাজ আছে। টাকা আছে নাকি পাঠিয়ে দেবো? ব্যস্ত কণ্ঠে বলল রিহান। অর্ষা অনেকক্ষণ চুপ করে থেকে বলল, রিহান, আমি অসুস্থ হলে ডাক্তার দেখানোর মতো টাকা আমার বাবার আছে। আমার তোমার সঙ্গ দরকার ছিল। আমার খুব ইচ্ছা করছিল তুমি আমার পাশে বসে আমায় একটু জড়িয়ে ধরবা, আমার কপালে হাত রাখো। তুমি তো জানো। রিহান প্লিজ, একটু দেখা করো 5 মিনিটের জন্য। পরে ফোন করছি। বলে কল কেটে দিয়েছিল রিহান। অর্ষা তাও অনেকক্ষণ ফোন কানে নিয়ে চুপ করে বসেছিল। তার দু চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়ছিল সেদিনও। কল্পনা শেষ হওয়ার পরও অর্ষার চোখ বেয়ে পানি পড়ছে। সে শোয়া থেকে উঠে বসলো। আহনাফ ফ্রেশ হয়ে এসে বারান্দায় চলে গেছে। অর্ষাও গুটি গুটি পায়ে বারান্দায় গেল। দেখলো আহনাফ একটা নয়নতারা ফুল ছিঁড়ে ঘুরে দাঁড়িয়েছে রুমে আসার জন্য। বারান্দার দরজায় অর্ষাকে দেখে ব্যস্ত হয়ে বলল, এ কি, তুমি অসুস্থ শরীর নিয়ে উঠে এসেছো কেন? আমি তো যাচ্ছিলাম। অর্ষা চুপচাপ ক্লান্ত চোখে তাকিয়ে আছে। আহনাফ হেসে নয়নতারা ফুলটা অর্ষার কানের পিঠে গুজে দিয়ে বলল, তোমার জন্যই নিলাম, সুন্দর লাগছে। তোমার জন্য আরেকটা গিফট আছে, রুমে চলো দিচ্ছি। অর্ষা প্রসঙ্গের একদম বিপরীতে গিয়ে আহনাফকে বিস্মিত করে দিয়ে বলল, একটু বুকে নেবেন? শুষ্ক আবহাওয়া হঠাৎ করে যেন সতেজ হয়ে উঠেছে। শীতেও শীতল হাওয়া ভালো লাগছে। বুকের ভেতর সূক্ষ্ম একটা চিনচিনে ব্যথাও অনুভব করতে পারছে আহনাফ। সে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ক্লান্ত বিধ্বস্ত অর্ষার মুখপানে। এমন নিবেদন উপেক্ষা করে সেই সাহস হয় কোনো পুরুষের? আহনাফের নীরবতায় আঘাত হানছে অর্ষার বুকে। সে মলিন দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে শুধালো। নেবেন না? আহনাফ জবাব দেওয়ার প্রয়োজন মনে পড়ল না। দুহাত প্রসারিত করে মুচকি হেসে কাছে ডাকলো। অর্ষার শুষ্ক মলিন ওষ্ঠেও ফুটে উঠল তখন এক চিলতে হাসি। এগিয়ে এসে ঠাঁই নিল আহনাফের বুকে। কান্নায় ভিজিয়ে দিতে লাগলো আহনাফের টি শার্ট। মেয়েটা এত কাঁদে। আহনাফও জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে বলল, তোমায় কবে হাসতে দেখবো বলো তো? অর্ষা জবাব দিল না। তার কোনো কথা বলতে ইচ্ছে করছে না এখন। শরীর ক্লান্ত লাগছে। কখন যে শরীরের ভার ছেড়ে দেবে কে জানে। জড়িয়ে ধরার বাঁধনও আলগা হচ্ছিল। আহনাফ সেটা বুঝতে পেরে অর্ষাকে কোলে নিয়ে দোলনায় বসলো। অজানা এক প্রশান্তিতে চোখ বুজে এলো অর্ষার। আহনাফের শার্ট আঁকড়ে ধরে সে খুব স্বল্প সময়ের মাঝে আহনাফের বুকে ঘুমিয়ে পড়ল। তামিম ঐশীর বিয়ের ডেট কাছাকাছি চলে এসেছে, তাই বিয়ের 1 সপ্তাহ আগেই অর্ষা বাবার বাড়ি চলে যায়। তবে গিয়েও তার স্বস্তি ছিল না। উঠতে বসতে আহনাফ ফোন দিয়ে খবর নিচ্ছিল। এক পর্যায়ে তো অর্থে ঘরবর্তী মানুষের সামনে বলেই ফেলল, আপু, ভাইয়া তোমাকে এত ফোন করে কেন? আমরা কি তোমাকে বিক্রি করে দিচ্ছি? বাড়ির মানুষ বিষয়টা কিভাবে নিয়েছে অর্ষার জানা নেই, তবে সে ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। আমেনা বেগম বিষয়টা বুঝতে পেরে চোখ রাঙালেন ছোট মেয়ের ওপর। ভয়ে তখন চুপসে গেলেও অর্থি দমে যাওয়ার পাত্রী নয়। সে তককে তককে আছে যে আহনাফ আবার কখন ফোন করবে। এবার ফোন করলেই সে রিসিভ করবে বলে ভেবে রেখেছে। জেনেই ছাড়বে সে। এতবার ফোন দিয়ে কি জানতে চায় ভাইয়া? বিয়ের দিন বরযাত্রী নিয়ে তামিম আসার পর অর্ষার বান্ধবী কাজিন সবাই মিলে গেট ধরে চাঁদা আদায় করার জন্য। অর্ষা তখনই একটা বিষয় লক্ষ্য করেছে। মেয়েদের ভীষণ আগ্রহ রয়েছে আহনাফকে নিয়ে, বিশেষ করে একজন মেয়ের বেশি। খবর নিয়ে অর্ষা জানতে পেরেছে মেয়েটা তামিমের খালাতো বোন।
তামিম এবং আনাপ যেহেতু ছোটবেলার বন্ধু, সেই সূত্রে আনাপকে মেয়েটা ভালো করেই চেনে। বলা বাহুল্য একটা ভালো লাগা তার আছে। মেয়েটার নাম সিনথিয়া। দেখতে আহামরি নয়, তবে আল্লাহর সব সৃষ্টিই তো সুন্দর। সে সুন্দরকে তখনই অসহ্য লাগে যখন সে খুব প্রিয় কারো নিকট আসার চেষ্টা করে। এই যেমন সিনথিয়াকে এখন অর্ষা একদমই সহ্য করতে পারছে না। দুজনের বিয়েটা ঘরোয়াভাবে হওয়াতে বাইরের কেউই জানে না আনাপ কিংবা অর্ষা বিবাহিত। এজন্যই বোধহয় সিনথিয়া এমন করছে। আর কেউ না জানুক, অর্ষা তো সব জানে, আনাফও জানে। আর সব জেনে অর্ষা এসব সহ্য করতে পারছে না। তার নিজেকে ভীষণ হিংসুটে মনে হচ্ছে। কিন্তু কেন? তবে কি সে আনাপকে ভালোবাসতে শুরু করেছে? বোনের বিয়েতে অর্ষার আনন্দ করা হলো না। সিনথিয়ার জন্য তার আনন্দ মাটি হয়ে গেছে। সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভেতরটা অস্বস্তিতে ভরেছিল। তার বারবার মনে হচ্ছিল আনাপকে বিয়ে করাটা একদম ঠিক হয়নি। রিহানের পাশে অন্য মেয়েকে দেখার যে ভীতি অর্ষার মাঝে প্রবেশ করেছে, সেই ভীতির জের ধরেই আনাপকে বিয়ে করাটা তার ভুল সিদ্ধান্ত মনে হচ্ছে। কারণটাও পরিচিত। সে আনাপের পাশে সিনথিয়াকে সহ্য করতে পারছে না, আর না পেরেছিল মানতে আনাপের প্রশ্রয় দেওয়াকে। রাতে ঐশীকে বিদায় দিয়ে অর্ষা নিজের রুমে চলে আসে। তার ভীষণ কান্না পাচ্ছে। বোনের বিয়ে হওয়াই নাকি আনাফের জন্য বুঝতে পারছে না। আর না রিহানের কথা মনে পড়ছে, তাও সে বুঝতে পারছে না। কিন্তু তার ভীষণ কষ্ট হচ্ছিল। নিজেকে একটা আগাছা পরগাছা মনে হচ্ছিল। রুমের দরজায় নক করার শব্দ পেয়ে চোখের পানি মুছে অর্ষা বলল, দরজা খোলাই আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকে অর্থি বলল, আপু, আহনাফ ভাইয়া এসেছে, আমি যাই। আনাফকে রুমে রেখে অর্থি আবার দরজা চাপিয়ে চলে গেল। আনাফের নাম শুনে ঘুরে বসলো অর্ষা। আনাফ হতবিহব্বল হয়ে শুধালো। তুমি কাঁদছো? অর্ষা জবাব দিল না। বিয়ে বাড়িতে কাছে না আসতে পারলেও আনাফ বেশ ভালো করে বুঝতে পেরেছে যে অর্ষার মন মেজাজ কোনো কারণে ভালো নেই। তাই সে তামিমের বাড়ি থেকে আবার ব্যাক করেছে অর্ষার বাসায়। এর মাঝে বেশ কয়েকবার সে অর্ষাকে কলও করেছিল, মেসেজও করেছিল, কিন্তু অর্ষা কোনো রেসপন্স করেনি। এখনও অর্ষাকে নিশ্চুপ থাকতে দেখে আনাফ শুধালো। বলো কি হয়েছে? অর্ষা ফোকানো স্বরে বলল, কিছু না, তাহলে কাঁদছো কেন? আপুর জন্য। মিথ্যে বলছো কেন? আপুর আগে তোমার বিয়ে হয়েছে, তুমি আগে শ্বশুর বাড়ি গেছো। বিয়ের আয়োজন শেষ হলেই আবার চলে যাবে। এমন না যে তুমি এখানেই থাকবে। তাহলে আপুর জন্য কাঁদবে কেন? এত কৈফিয়ত তো আমি দিতে পারবো না। বাই এনি চান্স তুমি কি আমার উপর রেগে আছো? আপনার উপর কেন রাগ করতে যাব? অর্ষা এবার কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেই বলল, আমি কারো ভালোবাসা পাওয়ার মতো মেয়ে নই। আমি ভালোবাসা ডিজার্ভ করি না। এসব কি কথাবার্তা? এগুলো বলতে নিষেধ করেছি না? মিথ্যা তো কিছু বলিনি। আমাকে বলবে তো কি হয়েছে, না বললে আমি বুঝবো কি করে? আমি কিছু বলতে চাই না। আমাকে ভালো না লাগলে ছেড়ে দিতে পারেন, নিজের পছন্দ মতো বিয়ে করে নিতে পারেন। আবার অর্ষা, এসব বাজে কথা বলবে না। ছেড়ে দেবো মানে কি? ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করেছি? আমি কি ওই টাইপ ছেলে? আমার কোনো পছন্দ নেই কোথাও। থাকলে তোমায় নিশ্চয়ই বিয়ে করতাম না। তাই? সত্যি নেই? নিজের চোখেই তো সব দেখলাম। কি দেখছো? ওই যে সিনথিয়া আপুর সাথে যা করলেন আজ, পারলে তো কোলে নিয়েই বসতেন, খাইয়ে দিলেন। আনাপ কয়েক সেকেন্ডের জন্য ভড়কে গেল, কিছুই বলতে পারল না। পরক্ষণেই হেসে ফেলল, বলল, আর ইউ জেলাস? অর্ষা চুপ করে রইল। আনাফ নিজেই বলল, সিনথিয়াকে আমি সেই ছোটবেলা থেকেই চিনি। ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো। আর ওকে আমি তো ছোট বোনের মতোই দেখি, স্নেহ করি। কিন্তু সে তো আপনাকে ভাইয়ের নজরে দেখে না, অন্য কিছু ভাবে। এটা তোমার ভুল ধারণা। আমার কোনো ভুল ধারণা নেই, আমি বুঝি। এতটা অবুঝ আমি নই। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের চোখের ভাষা বোঝার মতো ক্ষমতা আমার আছে। ওকে ফাইন, ও আমাকে পছন্দ করলেই বাকি। আমি তো ম্যারিড, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মিথ্যা অভিনয় করবেন না। সত্য মিথ্যার পার্থক্যও বোঝো না এখন? ওর প্রতি আমার কোনো অন্যরকম কিছু নেই। আমার সকল অনুভূতি এবং সর্বস্ব জুড়ে এখন শুধুই তুমি। আমি আমার অর্ষাকে ভালোবাসি, আর কাউকে নয়। অর্ষার জবাব না পেয়ে আনাফ হাত ধরল, চোখের পানি মুছে দিয়ে বলল, একটুতেই যে বন্যা বানিয়ে ফেলো সুন্দর চোখ দুটোয়, এটা কি ঠিক? অর্ষা তাকালো না। আনাফ ওর দুগালে হাত রেখে বলল,
ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। বৃষ্টিতে অর্ধভেজা অবস্থায় বারান্দায় দাঁড়িয়ে আছে অর্ষা। দৃষ্টি তার আকাশের দিকে, দুহাত ভর্তি বৃষ্টির পানি। মনের ভেতর কেমন যেন অস্থিরতা কাজ করছে। কেন এমন হচ্ছে কে জানে। আহনাফ অফিসে জয়েন করার পর থেকে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। বাড়িতে এসেও অফিসের কাজ করে মাঝে মাঝে। সেই সময়টুকু অর্ষা নিজের মতো করে থাকে। মনের অশান্তির কথা কাউকেই বলতে পারে না, আহনাফকেও না। শুনতে খারাপ লাগলেও সত্য যে অর্ষা এখনো রিহানকে ভুলতে পারেনি। সহজও নয় সব। সবার সামনে অভিনয় করতে হয় ভালো থাকার, ভুলে থাকার। কিন্তু চাইলেই কি সম্ভব এত সহজে সব ভুলে যাওয়া? এত এত স্মৃতি, মুহূর্ত, সবই কি মুহূর্তে ভুলে যাওয়া সম্ভব? হয়তো সম্ভব কিছু মানুষদের জন্য। ওই সব মানুষদের জন্যই যারা অবলীলায় মানুষকে ঠকাতে পারে, প্রতিনিয়ত ঠকিয়ে যায়, প্রতারণা করে। সেই সব মানুষ বোধহয় চাইলেই পারে যে কোনো মানুষ কিংবা স্মৃতি সময়গুলোকে এক তুড়িতেই ভুলে যেতে। বিছানার ওপর ফোন বাজছে। রিংটন শুনে অন্যায় হাত মুছে রুমে চলে এলো অর্ষা। শম্পা ফোন করেছে। কল রিসিভ করার পর শম্পা ব্যস্ত কণ্ঠে বলল, কিরে তুই আজ ক্লাসে আসিসনি কেন? এই বৃষ্টির মধ্যে ক্লাসে যাব? কাল রাতে তো এটা বলিসনি যে বৃষ্টি হলে আসবি না? বৃষ্টি দেখেও যাওয়ার আগে আমাকে একবার জানাবি না? তুই না বলেই চলে গেলি কেন? ওরে আমার প্রিন্সেস রে, সব কিছুকে তোমায় বলে করতে হবে? শোন, 20 মিনিট সময় দিলাম, জলদি রেডি হয়ে ক্যাম্পাসে চলে আসবি। কোনো এক্সকিউজ আমি শুনবো না, রাখছি। বলেই কল কেটে দিল শম্পা। অর্ষা দোনামোনায় পড়ে গেছে যে কি করবে। পরবর্তীতে সে মনকে মানালো যে সে যাবে। এভাবে ঘরে বসে বোরিং হওয়ার চেয়ে ক্লাস করলে, শম্পার সাথে সময় কাটালে হয়তো ভালো লাগবে। সে রেডি হয়ে ক্লাসে যাওয়ার পূর্বে শাশুড়িকে বলার সাথে সাথে আনাফকেও একটা টেক্সট করে জানিয়ে দিল। কোথাও গেলে সে সব সময় আনাফকে আপডেট দিয়ে রাখে, এতে মানুষটা নিশ্চিন্ত থাকে। বৃষ্টি তেমন না থাকলেও সাজেদা বেগম জোর করে অর্ষার হাতে ছাতা গুজে দিলেন। বাড়ির সামনে থেকে অর্ষা রিক্সা নিয়েছে। বাস স্টপেজে গিয়ে সে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। বৃষ্টির দিনেও যে বাসে এত ভিড় থাকতে পারে ধারণা ছিল না অর্ষার। তাই একটু বেশি ভাড়া দিয়ে হলেও সে সিএনজিতে যাবে বলে ঠিক করলো। হাত বাড়িয়ে বেশ কয়েকটা সিএনজি থামিয়েও দামে মেলেনি বলে সেগুলো ছেড়ে দিতে হয়েছে। ছাতা মাথায় সে অন্য সিএনজির অপেক্ষা করতে লাগলো। একটা সিএনজি আসতে দেখে সে কিছুটা এগিয়ে গেল। সিএনজি এসে তার সামনেই থামলো। এইটুকু বলেই থেমে গেল অর্ষা। মামা কলেজ গেট। সিএনজি থেকে মাস্ক, সানগ্লাস পরা এক যুবককে বেরিয়ে আসতে দেখে সে দমে গেল। তাকে আর কারো চেনার ক্ষমতা না থাকলেও অর্ষা খুব ভালো করেই চিনতে পেরেছে। এই মানুষটার সবকিছুই তো তার পরিচিত। বুকের ভিতর কেমন যেন একটা চিনচিনে ব্যথা করছে, অস্বস্তি বোধ লাগছে। সে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কিন্তু আশাহতের বিষয়, রিহান যেন অর্ষাকে চিনতেই পারেনি, এমনভাবে চলে গেল। অর্ষা তাচ্ছিল্য করে হাসলো। চোখের কোটরে তার পানি চিকচিক করছিল। রিহানকে দেখে তার মনে হলো আসলে রিহান নয়, যেন সেই রিহানের সাথে চিট করেছে। নতুবা এমন আচরণ করে কি করে কেউ? কই যাবেন আপা? ড্রাইভারের প্রশ্নে নিজেকে সামলানোর চেষ্টা করলো অর্ষা। ধরে আসা গলায় বলল, কলেজ গেট যাবেন? জামু, 300 টাকা ভাড়া। রেগুলার ভাড়া 150 টাকা। বৃষ্টির জন্য খুব বেশি হলে 50 টাকা বেশি নেওয়ার কথা। অন্য সময় হলে হয়তো অর্ষা বার্গেনিং করতো, নতুবা অন্য সিএনজিতে যেত। কিন্তু এই মুহূর্তে তার দাঁড়িয়ে থাকার শক্তি নেই, বার্গেনিং করার মতো কোনো মানসিকতা নেই। সে 300 টাকাতেই যেতে রাজি হয়ে গেল। সিএনজিতে উঠে কোনোভাবেই সে নিজের কান্না আটকে রাখতে পারল না। মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? এই মানুষটার সাথে সে কতটা পথ একসাথে হেঁটেছে, হাতে হাত রেখেছে। আর আজ সেই মানুষটাই এমন একটা ভান করলো যেন সে অর্ষাকে চেনেই না। আজ সম্পূর্ণ অপরিচিত একটা মেয়ে অর্ষা। কি বলবে জলদি বলো। আনাফের ব্যস্ততা দেখে অগ্নিদগ্ধ দৃষ্টিতে তাকালো সুপ্তি। অনেক অনুনয় বিনয় করে আনাফকে দেখা করার জন্য রাজি করিয়েছে সে। রেস্টুরেন্টে আসতে না আসতেই চলে যাওয়ার জন্য উতালা হয়ে পড়েছে আনাফ। সুপ্তি ব্যঙ্গ করে বলল, এত অস্থির হয়ে আছো কেন যাওয়ার জন্য? বউকে খুব মিস করছো? বউকে মিস করার কি আছে? বউ কি আমার থেকে দূরে থাকে নাকি? ও আমার সাথে থাকে, বুকে থাকে। খুব ভালোবাসা দেখছি ওর জন্য। বোকার মতো কথা বলছো কেন? বউকে ভালোবাসবো না তো কি পরনারীকে ভালোবাসবো? তোমার সাথে দেখা করতে আসাটাও তো আমার ঠিক হয়নি। আমি বলার আগে অর্ষা জানতে পারলে কষ্ট পাবে।
দেখা করতে এসেছি সব কিছু একেবারে মিটমাট করার জন্য। আগে তুমি বলো যে তুমি কি চাও, তোমার সমস্যাটা কি? সুপ্তি মৌনতা কাটিয়ে বলল। আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে চাই। আনাপ ধমক দিয়ে বলল। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। দেখা করতে এসেছি বলে কি ভেবেছো আমি সম্পর্ক ঠিক করতে এসেছি? লিসেন সুপ্তি, একটা কথা মাথায় ক্লিয়ার করে ঢুকিয়ে নাও যে আমি এখন ম্যারিড। যখন আনম্যারিড ছিলাম তখন তো আমি তোমাকে গ্রহণ করিনি, তাহলে এখন তুমি কিভাবে ভাবো যে আমি তোমাকে গ্রহণ করব? আমার বউ রেখে তোমার মতো একটা প্রতারককে আমি গ্রহণ করব? এটা ভাবো কি করে? সুপ্তি চুপ করে আছে। আনাপ বলল। তুমি যা করেছো এর কোনো ক্ষমা হয় না, তবুও আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু আমার জীবনে আসার দ্বিতীয় কোনো সুযোগ কখনোই দেব না। আমি অর্ষাকে ভালোবাসি। দয়া করে তোমার অশুভ ছায়া আমাদের বিবাহিত জীবনে ফেলো না। তুমি তোমার মতো থাকো। তুমি আমাকে রেখে যেই ছেলের সাথে হ্যাপি ছিলে ওই ছেলের সাথেই থেকো। দোয়া রইল তোমার জন্য। নিজের কথাগুলো শেষ করে আনাপ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। পকেট থেকে ফোন বের করে দেখে অর্ষার টেক্সট। সে সময় দেখলো এতক্ষণে বোধহয় অর্ষার ক্লাসও শেষ। না হলেও সমস্যা নেই, একদিন না হয় কম ক্লাস করবে। সে অর্ষার নাম্বারে কল করলো, কিন্তু রিসিভ করলো না অর্ষা। তাই নিজেই সোজা সে কলেজের সামনে চলে গেল। শম্পার সাথে ক্লাসে বসে থাকলেও কথা হয়েছে ওদের আউট টপিক নিয়ে। আজকের ঘটনা অর্ষা শম্পাকে সব বলেছে। সব শুনে বরাবরের মতোই যার পরাণে বিরক্ত হয়েছে শম্পা। শেষ রাতে রিহানের ওপর সে বেশ রাগান্বিত। দুজনে একসাথে ক্লাস থেকে বের হওয়ার সময় শম্পা বলল। ভাই, তুই ওই লোকের কথা মাথা থেকে একদম ঝেড়ে ফেলতো। ভুলে যা যে রিহান নামে তোর জীবনে কখনো কেউ ছিল না। ধরে নে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তোর জীবনে। চাইলেই কি সব ভুলে যাওয়া যায়? অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু ক্ষত ঠিক রয়ে যায়। সেই ক্ষত বয়ে বেড়ানো তো আমাদের কাম্য নয়। হ্যাঁ, সময় লাগে, কিন্তু কি অদ্ভুত দেখ, এতদিনের পরিচিত একটা মানুষ এক মুহূর্তেই কেমন অপরিচিত হয়ে গেল। অদ্ভুত না বল? আমি জানি না, সহ্য হচ্ছে না আর। শোন অর্ষা, তুই যাই বলিস না কেন, সে কখনোই তোকে ভালোবাসেনি। যদি ভালোবাসতো তাহলে এভাবে ছেড়ে যেতে পারতো না, ঠকাতে পারতো না, এতদিন পর দেখা হওয়ার পরও অচেনার মতো আচরণ করতে পারতো না। সত্যিই ভালোবাসেনি? একদিনের জন্যও নয়, সবটাই অভিনয় ছিল। শম্পা চুপ করে রইল, বড় শ্বাস নিয়ে বলল। ধরে নে তাই, তবুও তুই ওই পিছুটান থেকে বেরিয়ে আয়। আহনাব ভাইকে নিয়ে ভাব। এবার দুজনের সুন্দর ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর। আর ভাবনা, আমি তাকে বুঝি না। বোঝার চেষ্টা করছিস নাকি রিহান ভাইয়ের জন্য সবার প্রতি থেকে বিশ্বাস হারিয়ে ফেলছিস? এমনটা যদি হয়ও, সেটা কি খুব বেশি অস্বাভাবিক হবে শম্পা? না, হবে না, কিন্তু তোকেও একটা কথা মাথায় রাখতে হবে যে আহনাব ভাইয়া কিন্তু তোর প্রেমিক নয়, স্বামী। কি সুন্দর পবিত্র একটা বন্ধন। তুই তাকে সময় দে, এই সম্পর্কটাকে সময় দে, কাছে আসার সুযোগ দে। দূরত্ব কি করে গুরুত্ব বোঝাবে বল? তাকে বুঝতে হলেও কাছে আসতে হবে, সময়ও সুযোগ দিতে হবে। তোর কি মনে হয় সে আমাকে ভালোবাসে? শম্পা হাঁটতে হাঁটতে থেমে গেল, মুস্কি হেসে বলল। ভালোবাসে, আর হয়তো খুব বেশি। অর্ষা হঠাৎ করে শম্পার হাসির কারণ বুঝতে পারল না। সে ওর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখলো আনাপ গেটের বাইরে দাঁড়িয়ে আছে। বলাই বাহুল্য যে ভীষণ অবাক হয়েছে সে। শম্পা হেসে বলল। এরপরও বলবি ভালোবাসে না? অর্ষা কিছু বলল না। আনাফ ওদের দেখেই দূর থেকে হাত নাড়ালো। শম্পা অর্ষার হাত ধরে আনাফের কাছে নিয়ে গেল, পিঞ্চ মেরে বলল। কি ব্যাপার ভাইয়া, বইয়ের কথা কি খুব বেশি মনে পড়ছিল? আনাফ কিছুটা লজ্জা পেয়ে গেল, প্রসঙ্গে এড়িয়ে বলল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুধু নিজে ভালো থাকলেই হবে না, আমার বান্ধবীকেও ভালো রাখতে হবে, অনেক বেশি ভালোবাসতে হবে, যত্ন করতে হবে। আনাফ মুখে কিছু বলল না, মৃদু হেসে অর্ষার দিকে তাকালো একবার। শম্পা বলল। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এখন আসি। আচ্ছা আপু, সাবধানে যাবেন, সময় করে আসবেন একদিন আমাদের বাসায়। ইনশাল্লাহ ভাইয়া, আসবো। দোস্ত গেলাম। অর্ষাও মৃদু হেসে বলল। সাবধানে যাবি, আল্লাহ হাফেজ। শম্পা বিদায় নিয়ে চলে যাওয়ার পর আনাপ একটা সিএনজি নিল। সিএনজিতে উঠে অর্ষা জিজ্ঞেস করলো। অফিস এত তাড়াতাড়ি ছুটি হলো আজ? আনাপ অর্ষার এক হাত চেপে ধরে বলল। সরি। অর্ষা ভুরু কুঁচকে বলল। মানে সরি কেন? তোমাকে না জানিয়ে সুপ্তির সাথে আজ দেখা করেছি। দেখা করতাম না, ওর কারণে আমি বিরক্ত হয়ে আছি। বিয়ের খবর জানার পর থেকেই বিরক্ত করছে।
তাই আজ সব মিটমাট করলাম। তো এখানে সরি বলার কি আছে? আছে, কথাটা দেখা করার আগেই তোমাকে বলা উচিত ছিল, কারণ তুমি আমার বউ। আমি প্রাক্তনের সাথে দেখা করব এটা জেনে তোমার ভালো লাগার কথা না। তাহলে এখন কেন জানালেন? কারণ আমি নিজেকে তোমার কাছে ক্লিয়ার রাখতে চাই। সারা পৃথিবী আমাকে ভুল বুঝলেও আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু মা এবং তুমি এই দুইজন নারী আমাকে ভুল বুঝলে আমি নিতে পারবো না। অর্ষার বলার মতো কিছু খুঁজে পেল না, চুপ করে রইল। মাঝে মাঝে তার মনে হয় যে সে আনাপকে বুঝতেই পারে না, আবার মাঝে মাঝে মনে হয় এই মানুষটা তাকে ভীষণ ভালোবাসে, ভীষণ। অর্ষাকে চুপ করে থাকতে দেখে আনাপ জিজ্ঞেস করলো, রাগ করেছো? অর্ষা দৃষ্টি নত করে বসে আছে, দুদিকে মাথা নত করে বলল, না, ব্যথা করছে বুকে। আনাপ অস্থির হয়ে বলল, ব্যথা করছে মানে? ব্যথা পেলে কি করে? আমায় আগে বলোনি কেন? কোথায় ব্যথা পেয়েছো দেখি? অর্ষা ত্রিয়মান কণ্ঠে বলল, মনে হচ্ছে আপনার শূন্যতা অনুভব করছি, অস্থির লাগছে ভীষণ। আনাপ হেসে ফেলল, এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, তুমি চাইলে বাসায় ফিরে পূর্ণতা দিতে পারি। ভালোবাসেন? ভীষণ। কতটা? যতটা পানিবিহীন জীবন। যদি না থাকি? কোথায় যাবে? আমি তো তোমাকে কোথাও যেতে দিব না, কখনো না। এই যে তোমার হাত ধরেছি, তোমার কি মনে হয় ছেড়ে দেওয়ার জন্য ধরেছি? না, সারা জীবনের জন্য আমি তোমার হাত ধরেছি। বিশ্ব ব্রহ্মাণ্ড জানুক আমি অহংকারী, ইগোইস্টিক। শুধুমাত্র এই পৃথিবীর বুকে তুমিই জানবে আহনাফ চৌধুরী কতটা উতলা, উন্মাদ, বেহায়া তোমার জন্য। তুমি চাইলেও আমি তোমায় যেতে দিব না। প্রয়োজনে পুরো বিশ্বের সাথে আমি লড়াই করব, তবুও তোমায় আমার হয়ে থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। অর্ষার গলা ধরে আসছে, কথা বলতে পারছে না, চোখ থেকে পানি পড়ছে। আনাপ অর্ষার ঘাড়ে আলতো করে চুমু খেয়ে বলল, তুমি নিজেও জানো না যে আমি তোমায় কতটা ভালোবাসি জান। অর্ষার শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। গতকাল রাত থেকেই শরীর হালকা গরম ছিল। বৃষ্টিতে বারান্দায় অনেকক্ষণ ভিজেছিল বলে হালকা হালকা জ্বর অনুভব করলেও খুব একটা আমলে নেয়নি অর্ষা। ভাবতেও পারেনি সেই হালকা জ্বর এমন কঠিন জ্বরে রূপান্তরিত হবে। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠে, তবে আজ জ্বরের প্রকোপে উঠতে পারেনি। আনাফোটেকে ঘুম নষ্ট করেনি। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেছে। সকালের সময় গড়িয়ে যখন 10টা পার হয়ে গেছে, তখন সাজেদা বেগম কৌতূহল বশতই অর্ষাকে ডাকতে আসেন। এত বেলা অবধি এখন এই বাড়িতে মেয়েটা ঘুমায়নি। তিনি রুমে এসে দেখেন অর্ষা বেঘোরে ঘুমোচ্ছে এবং ঘুমের ঘোরেই কিছু বলছে। তিনি কাছে গিয়ে ডাকলেন, অর্ষা। অর্ষার জবাবের পূর্বে শরীরে হাত রেখে আটকে উঠলেন তিনি। কপালে গলায় হাত রেখে যার পরানি অবাক হলেন। মাথায় হাত বুলিয়ে আদুরের স্বরে ডেকে বললেন, অর্ষা, এত জ্বর কেন শরীরে? ফোলা ফোলা চোখে মৃদু তাকালো অর্ষা, কাঁপান্বিত স্বরে বলল, আমার ভালো লাগছে না মা। এত জ্বর আমাকে বলনি কেন? আহনাফ ও তো কিছু বলল না। উনি জানতো না জ্বর বেড়েছে এখন। সাজেদা বেগম আর কথা না বাড়িয়ে নিজেদের পারিবারিক ডাক্তারকে ফোন করে বাড়িতে নিয়ে এলেন। ডাক্তার এসে অর্ষাকে দেখে মেডিসিন দিয়ে গেছে। ওষুধ খাওয়ানোর পূর্বে সাজেদা বেগম রুচিযুক্ত কিছু খাবার চটপট বানিয়ে নিয়ে এলেন। এতে খুব একটা কাজ হয়নি। 2 লোকমা খাবার মুখে তুলে ওয়াশরুমে ছুটে গেল অর্ষা। গড় গড় করে বমি করতে লাগলো। শরীর দুর্বল হয়ে গেছে প্রচণ্ড। সাজেদা বেগম অস্থির হয়ে পড়েছেন। বমি শেষ হলে অর্ষাকে ফ্রেশ করে রুমে এনে মেডিসিন খাইয়ে দিলেন নিজেই। এরপর শুয়ে দিয়ে রুমের আলো নিভিয়ে দিলেন। আলোতে মাথা ব্যথা বাড়ে। যতক্ষণ না অর্ষা ঘুমালো ততক্ষণ তিনি অর্ষার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। আনাফকে ফোন করে অবশ্য কিছু জানাননি। এতে করে আবার আনাফ সারাদিন দুশ্চিন্তা করবে। তিনি তো মা, তাকে সবার কথাই ভাবতে হয়। আনাফ অফিস থেকে ফেরার আগ পর্যন্ত সারাটিক্ষণ সাজেদা বেগমই অর্ষার পাশে ছিলেন। সময় মতো খাবার ওষুধ সব খাইয়ে দিয়েছেন, জলপট্টি দিয়ে দিয়েছেন। বিকেলের দিকে তিনি নিজেও অর্ষার সাথে ঘুমিয়ে পড়েছিলেন। আনাফের ছুটি হয়েছে 5টায়। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা পার হয়েছে। প্রতিদিন এই সময়ে কলিং বেল বাজালে অর্ষা নয়তো সাজেদা বেগম দরজা খুলে দেন। আজ দরজা খুলেছেন আতিক চৌধুরী। বাবাকে দেখে একটু অবাকই হলো সে, তবে মুখে কিছু বলল না। ভেতরে ঢুকে দরজা লক করতে করতে জিজ্ঞেস করলো, মা কোথায় আব্বু? তো রুমেই আছে। বললেন আতিক চৌধুরী। বউ শাশুড়ি হয়তো গল্প করছে ভেবে আনাপার কিছু জিজ্ঞেস করলো না। চাপিয়ে রাখা দরজা খুলে ভেতরে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকারাচ্ছন্ন। লাইট জ্বালিয়ে দেখলো অর্ষা সাজেদা বেগমকে জড়িয়ে ধরে বুকের মাঝে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে।
সাজেদা বেগমও এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। কেন জানি না দৃশ্যটা দেখে আনাফের ক্লান্ত পরিশ্রান্ত মনও শরীর দুটোই শীতল হয়ে গেছে। আনমনে মুচকি হাসল সে। অফিসের ব্যাগ টেবিলের ওপর রেখে কাছে গিয়ে দাঁড়ালো। ঘুম ভাঙালো না কারোর। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে নিজে ফ্রেশ হয়ে নিল। বিভিন্ন শব্দ পেয়ে সাজেদা বেগমের ঘুম ভেঙে গেছে। আনাফ তখন আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল। মাকে ঘুম থেকে উঠতে দেখে মৃদু হাসল সে। সাজেদা বেগম জিজ্ঞেস করলেন, কখন এসেছিস? একটু আগেই। তুমি উঠলে কেন? এসে ডাকিসনি কেন? বউ শাশুড়ির এত শান্তির ঘুম ভাঙাতে ইচ্ছে করছিল না, তাই। মজা নিস না, মেয়েটা কত অসুস্থ জানিস? আনাফ বিস্মিত হয়ে বলল, অসুস্থ মানে? কি হয়েছে? সকালে এসে দেখি জ্বরে শরীর পড়ে যাচ্ছে, তুই একটু খেয়াল রাখবি না? কি বলো? রাতে তো এমন কিছু দেখিনি। ডাক্তার ডেকেছিলে? আমায় ফোন করনি কেন? তুই চিন্তা করবি না, ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে, কিন্তু কোনো খাবারই খেতে পারছে না। একেই তো জ্বরের মুখ, তার উপর আবার যা খাচ্ছে বমি করে দিচ্ছে। এখন জ্বর কেমন? কমেছে কিছুটা। তুই তো নাস্তা করিসনি এখনো, আমি নাস্তা দিচ্ছি, তুই অর্ষাকে ডেকে তোল। সাজেদা বেগম চলে যাওয়ার পর আনাপ গিয়ে পাশে বসলো, মাথায় হাত বুলিয়ে আলতো করে ডাকলো, অর্ষা, এই অর্ষা। অর্ষা ঘুমের ঘুরে তাকালো। আনাপ গালে স্লাইড করে বলল, খুব বেশি খারাপ লাগছে? অর্ষা মাথা ঝাঁকালো। আনাপ অর্ষার কপালে চুমু খেয়ে বলল, আমায় বলনি কেন বলো তো? আমি বুঝিনি এমন হবে। আনাপ অর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তো কিছুই বোঝো না, বাচ্চা বাচ্চা বউ। অর্ষা কিছু বলতে পারল না। বমি বমি লাগছিল বলে উঠে বসতে চাচ্ছিল। আনাপ ওর কাঁধে হাত রেখে উঠতে সাহায্য করছিল, কিন্তু ততক্ষণে অর্ষা আনাফের গায়ে গড়গড় করে বমি করে দিয়েছে। আনাফ হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও সরল না। অর্ষা ততক্ষণে বমি করে ক্লান্ত। সাজেদা বেগম রুমে ঢুকে এই অবস্থা দেখে কি বলবেন বা করবেন হুট করেই বুঝে উঠতে পারলেন না। মাকে দেখে আনাফ শান্ত কণ্ঠে বলল, মা, অর্ষাকে ওয়াশরুমে নিয়ে যাও। সাজেদা বেগমও তাই করলেন। আনাফ রুম পরিষ্কার করতে করতে অর্ষাকে ফ্রেশ করে নিয়ে এলেন সাজেদা বেগম। এরপর আনাফ গেল ফ্রেশ হতে। মাত্র বমি করেছে বিধায় সাথে সাথে খাবার খেতে দিলেন না সাজেদা বেগম। তিনি রান্নাঘরে গিয়ে চট করে কাঁচামরিচ দিয়ে তেঁতুল মেখে আনলেন। জ্বরের তেতো মুখে তেঁতুলই ভালো লাগবে এখন। অর্ষা, এটা খাও। খাটের সাথে হেলান দিয়ে শুয়েছিল অর্ষা। সাজেদা বেগমের হাত থেকে বাটি হাতে নিয়ে শুধালো, তেঁতুল? হ্যাঁ খাও, ভালো লাগবে, রুচিও হবে। ভাত এখন খাওয়ার দরকার নেই। আমি মালটার জুস দিয়ে যাচ্ছি আর কমলা দিয়ে যাচ্ছি। এখন কোনো কিছু লাগবে না মা। তুমি বেশি কথা বলবে না, আমি যা বলবো সব শুনবে। তিনি চলে যাওয়ার পর অর্ষা তেঁতুল খাওয়া শুরু করে। একমাত্র এই খাবারটাই এখন তার ভালো লাগছে। আনাফ আবারও গোসল করে এলো। অর্ষার খারাপই লাগলো ওকে দেখে। ভারী দীর্ঘশ্বাস নিয়ে ক্ষীণস্বরে বলল, সরি। আনাফ বুড়ো কুচকে বলল, কিছু বললে? সরি। সরি? সরি কেন? বমি করে দিলাম যে। এখানে সরি বলার কি হলো? তুমি নিজে খেয়াল রাখছো না একদম, এর জন্য অবশ্যই সরি বলা উচিত তোমার। কি খাচ্ছ এখন? তেঁতুল খাবেন? না, তুমি খাও। আমার কিছুই ভালো লাগছে না। জ্বরে এত কাবু এর আগে কবে হয়েছিলাম ঠিক মনে পড়ছে না। মনে পড়লে কি ভালো হয়ে যাবে? ঠিক মতো খেতে হবে, নিজের যত্ন নিতে হবে, সময় মতো মেডিসিন নিতে হবে। আমার জন্য আপনাকে আর মাকে এখন কষ্ট করতে হচ্ছে। এত ফর্মালিটিস কেন দেখাচ্ছ? আমি আর মা কি তোমার পর? তবুও কি আবার? বেশি কথা না বলে খাও। না খেয়ে খেয়ে শরীরে যা হাল করেছো। আনাফ বারান্দায় যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। পেছন থেকে অর্ষা শুধালো, আপনি আমার এত যত্ন নেন কেন? আনাফ দাঁড়িয়ে পড়ল। পিছু ফিরে শান্ত কণ্ঠে বলল, কারণ তুমি আমার বউ। সময় চির প্রবাহমান। সময় বদলায়, সেই সাথে বদলায় মনের আশা আকাঙ্ক্ষা ও অনুভূতি। হয়তো অনুভূতি প্রখর হবে, নয়তো হবে ভোঁতা। কোনো কিছুই একরকম থাকবে না সব সময়। কখনো বাড়বে, কখনো কমবে, কখনো প্রিয় হবে, কখনো হবে অপ্রিয়। অর্ষার মাঝেও এমন পরিবর্তনই লক্ষ্য করছে সবাই, এমনকি অর্ষা নিজেও। এখন আর আগের মতো করে রিহানের কথা মনে আসে না। সে সময়টুকু দখল করে নিয়েছে আনাফের চিন্তা ভাবনা।
আনাফের এত ভালোবাসা যত্ন উপেক্ষা করা সম্ভব ছিল না অর্ষার। বোধ করি অন্য কোনো মেয়ে থাকলেও তারও সাধ্য হতো না উপেক্ষা করার। তাছাড়া মেয়েরা স্বভাবতই একটু ভালোবাসার কাঙাল হয়। কেউ একটু ভালোবাসলে যত্ন করলে মেয়েরা গলে যায়, দুর্বল হয়ে যায়, খুশি হয়ে যায়। প্রিয়জনের জন্য মেয়েদের খুশি করা খুবই সহজ, শুধু একটু বিশুদ্ধ ভালোবাসা দিলেই হয়। এর বিনিময়ে তারা গোটা বিশ্বের সকল ভালোবাসা প্রিয় মানুষটির পদতলে উপস্থাপন করতে প্রস্তুত। সেখানে অর্ষা না চাইতো আনাফের ভালোবাসা এত বেশি পরিমাণ পেয়ে আসছে যেটা উপেক্ষা করা সম্ভব হয়নি। এই যে অর্ষা যখন অসুস্থ ছিল, আনাপ ওকে ছোট বাচ্চার মতো আগলে রেখেছে, যত্ন নিয়েছে। মানুষটা অফিসে থাকলেও যেন মন পড়ে থাকতো বাড়িতেই অর্ষার কাছে। মাঝে মাঝে অর্ষা ভেবে পায় না যে মানুষ এত নিখুঁত হয় কী করে, কেন তার কোনো দোষ ত্রুটি অর্ষা খুঁজে পায় না। তাছাড়া যেই ছেলের মা একজন আদর্শ নারী হয়, তার সন্তানও যে আদর্শবান হবে এতে তো সন্দেহের কোনো অবকাশ থাকে না। আনাফের বাবাও খুবই যত্নবান। সকালে অফিসে যাওয়ার পূর্বে বারবার করে স্ত্রীকে বলে যেতেন অর্ষার যেন ভালো করে খেয়াল রাখেন। রাতে বাড়ি ফিরেও তিনি সবার আগে অর্ষার খোঁজ খবর নেবেন। এই যে এত সুখ আনন্দ সমস্ত কিছু তার স্বপ্ন মনে হয়। মাঝে মাঝে ভাবে সে হয়তো কোনো দিবা স্বপ্ন দেখছে, কিন্তু পরক্ষণেই তার ভাবনা ভাঙে। কোনো কিছুই স্বপ্ন নয়, সব সত্যি, তবে স্বপ্নের মতোই সত্যি। রিহানকে হারানোর পর তার মনে হয়েছিল পৃথিবীতে তার মতো অভাগী অসুখী হয়তো দ্বিতীয় আর কেউ নেই। তার ভাগ্যে হয়তো আল্লাহ সুখ লিখে রাখেননি। নিজের পরাজয় দুঃখ কষ্টকে যখন মেনে নেবে বলে সিদ্ধান্ত নিল, তখন আল্লাহ তাকে দুহাত ভরে দিতে শুরু করেছেন। নতুবা এমন শ্বশুরবাড়ি কিংবা স্বামী পাওয়া এতটা সহজও ছিল না। খারাপ সময়টায় আল্লাহর উপর রাগ করত, অভিমান করত বলে এখন তার নিজেকে ভীষণ লজ্জিত লাগে, অনুতপ্ত হয়। এজন্য সে আল্লাহর কাছে ক্ষমাও চায়। এত সুন্দর জীবন দেওয়ার জন্য শুকরিয়া আদায় করে সে প্রতিনিয়ত। রাতের আকাশের দিকে তাকিয়ে যখন জীবনের সুখ দুঃখের হিসাব নিকাশ করছিল অর্ষা, তখন ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাস এসে লাগলো। চকিতে ফিরে তাকালো পেছনে। আনাফ হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে, অথচ তার চোখে মুখে ক্লান্তির প্রতিচ্ছবি। ঘামে মুখ ও কপালে কিছু চুল ভিজে আছে, গায়ের শার্টও ঘামে বেচা। তবুও তাকে কতটা খুশি ও প্রাণবন্ত দেখাচ্ছে। আনাফকে কিছু জিজ্ঞেস করতে হলো না, সে নিজে থেকেই বলল, বিশ্বাস করো, অফিস করে ভীষণ ক্লান্ত লাগে, কিন্তু লাঞ্চের পর ভালো লাগে। সময়টা কখন যাবে, কখন 5টা বাজবে আর কখন অফিস শেষ হবে সেই মুহূর্ত গুনতে থাকি। বাড়িতে ফিরলেই আমার মিষ্টি বউটাকে দেখতে পারবো। এই অপেক্ষাটুকু আমাকে এতটা স্বস্তি দেয়। এই দেখো, তোমাকে দেখার পর আমার সব ক্লান্তি কেটে গেছে। মনে হচ্ছে এই মুখটা দেখার অপেক্ষাটুকু পার করার জন্য আমি 100 বছর ক্লান্ত থাকতে প্রস্তুত। অর্ষা হেসে ফেলল, বলল, সব সময় শুধু ঢং। ঢং? আমার অনুভূতিকে তোমার ঢং মনে হলো? হয়েছে, তর্ক বিতর্ক পরে করা যাবে, আগে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। তুমিও চলো। কোথায়? ওয়াশরুমে, দুজনে একসাথে গোসল করলাম না হয়? অর্ষা চোখ পাকিয়ে আনাফের বাহুতে কিল বসিয়ে বলল। অসভ্য লোক। অর্ষা চলে যাওয়ার পর আনাফ গা দুলিয়ে হাসতে লাগলো। পরক্ষণে কাপড় বদলে সে গোসল করে এলো। সবাই মিলে রাতের খাবার খেয়ে আনাফের আগে রুমে এলো। অর্ষা এবং সচেতা বেগম খাবার টেবিল সব ভালো মতো রেখে গুছিয়ে তারপর গেল ঘুমাতে। অর্ষার রুমে গিয়ে দেখলো আনাফ চোখের উপর হাত রেখে শুয়ে আছে। লাইট নিভিয়ে অর্ষাও গিয়ে পাশে শুয়ে পড়ল। আনাফ চোখের ওপর থেকে হাত সরিয়ে পাশে তাকিয়ে দেখে অর্ষা অন্যদিক ফিরে শুয়ে আছে। সে ক্ষীণ স্বরে ডাকলো, অর্ষা। অর্ষা পাশ ফিরে বলল, হুম। অন্ধকারে দুজনে চোখ সয়ে এসেছে। ততক্ষণে আনাফ নিজের বুকের বাম পাশে হাত রেখে বলল, এখানে ব্যথা করছে। অর্ষা বুঝতে পারলো আনাফ কি চাচ্ছে, তবুও না বোঝার ভান করে বলল, কেন? এটা যার জায়গা সে নিচ্ছে না, তাই ফাঁকা পড়ে আছে। তো যার জায়গা সে নেবে নাকি অন্য কাউকে দেবো বুঝতে পারছি না। অর্ষা তড়িৎ গতিতে আনাফের বুকে মাথা রাখলো। আনাফ শব্দ করে হেসে শক্ত করে জড়িয়ে ধরল অর্ষাকে। অর্ষা চাপা রাগ দেখিয়ে বলল, এটা আমার জায়গা, দলিল করে নিয়েছি। আপনি অন্য কাউকে দেওয়ার সাহস দেখান কিভাবে? তাহলে তোমার জায়গা রেখে তুমি দূরে থাকো কেন? আমার কষ্ট হয় না? আর কষ্ট পেতে হবে না। অর্ষা। হুম। অর্ষার শরীর শিউরে উঠল মুহূর্তেই। কণ্ঠস্বর রোধ হয়ে এলো, মৃদু স্বরে বলল, এখন না। তাহলে কখন? অন্য কোনো সময়। এখন কি সমস্যা? এমনি। আনাফ কিছুটা মনক্ষুণ্ণ হয়ে বলল, আচ্ছা।
এরপর আরেকটা কথাও বলল না আনাফ, চুপ করে শুয়ে রইল। আনাফের নীরবতা অর্ষাকে পীড়া দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর সে ডাকলো, শুনছেন? হুম। ঘুমিয়ে পড়েছেন? না। একটা কথা বলবো? বলো। একটা চুমু দেবেন? আনাফ অবাক হয়ে বলল, কি? একটা চুমু দেবেন কপালে। বিস্ময়ে ভাটা পড়ল আনাফের। কণ্ঠস্বর নিচু হয়ে এলো, বলল। ও। এরপর সে অর্ষার কপালে একটা চুমু খেলো। অর্ষা ডান গালে হাত রেখে বলল। এখানে একটা। পুনরায় আনাফকে অবাক হতে হলো, কিন্তু মুখে কিছু বলল না। ডান গালে চুমু খেলো সে। অর্ষা বাম গালে হাত রেখে বলল। এখানে একটা। আনাফ বাম গালে চুমু খেলো। অর্ষা চোখের পাতায় হাত রেখে বলল। দুই চোখে। আনাফ দু চোখের পাতায় চুমু খেলো। ক্রমান্বয়ে তার ভেতরের চঞ্চলতা বেড়ে যাচ্ছে। বিশ্বাসই হচ্ছে না এটা অর্ষা। এবার অর্ষা নাকে আঙুল রেখে বলল। এখানে একটা। আনাফ এবার অর্ষাকে বুক থেকে নামিয়ে বালিশে শুয়ে দিল। নিজে কিছুটা অর্ষার ওপর ঝুঁকে নাকে চুমু খেলো। অর্ষার লজ্জা লাগলো, মুচকি হাসলো সে। নিঃশ্বাস আটকে বলল। ঠোঁটে একটা। এবার সবচেয়ে গভীর চুমুটা খেলো আনাফ। অর্ষা কোনো প্রকার বাধা প্রদান করলো না। কোনো চুমু আর তাকে নিজে থেকে চাইতে হলো না। ঠোঁট থেকে গলায়, ঘাড়ে, বুকে অজস্র চুমু খেতে লাগলো আনাফ। অর্ষার শরীর অসাড় হয়ে আসছিল। অদ্ভুত রকম ভীতি ও আনন্দ উভয় অনুভূতি অনুভব হচ্ছিল তার। অচেনা অজানা অনুভূতি সম্পর্কে এতদিন শুধু জানলেও আজ সে নিজেই পরিচিত হচ্ছে। শরীর ছোঁয়াটা তখনই আনন্দের ও সুখের হয় যখন সেখানে ভালোবাসা থাকে, সম্মান থাকে এবং অর্ষাও যে অতীতের সকল পিছুটান ভুলে আনাফকে ভালোবাসতে শুরু করেছে তাতে বোধ করি কারো কোনো সন্দেহ নেই। সঠিক নারীর ভালোবাসার যত্ন নিলে কমে না কখনো, বরং বাড়ে।